ওয়েলকাম ব্যাক। কেমন আছো তোমরা? বরাবরের মতো আরেকটি জীবন কাহিনী নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। আজকের কাহিনীটি খুবই দুঃখজনক ঘটনা। বেশি কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক। আসসালামু আলাইকুম। আজকে যেই ঘটনাটি বলতে এসেছি, ঘটনাটি আমার বড় বোনের সাথে ঘটে যাওয়া। ঘটনাটি লিখছিলাম আর আমার চোখ দিয়ে পানি পড়ছিল। বিয়ের ১২ বছর পার হয়ে গেলেও বড় আপা মা হতে পারেনি। সংসারে অশান্তি লেগেই রয়েছে। শুনেছি দুলাভাই আবার বিয়ে করবে। ওনার জন্য মেয়ে খোঁজা হচ্ছে। বড় আপা ভালোবেসে বিয়ে করেছিল বিদায় বাবা মায়ের মনে আপার জন্য কোনো সহানুভূতি ছিল না। ভালোবাসা থাকলেও তা অভিমান আর অভিযোগের নিচে চাপা পড়ে গেছে। ১২ বছরে ১২ দিনও আপা আমাদের বাড়িতে বেড়াতে আসেনি। দুলাভাই কখনো আপাকে আসতে দিতেন না। আপাও হয়তো জোর করতেন না। স্বামীর সাথে সুখী হওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু পারলেন কোথায়? এই তো সেদিন সকালের নাস্তা নিয়ে বসেছি। ২ লোকমা মুখে দিতেই আপা এসে হাজির। দরজা নাড়িয়ে স্পষ্ট গলায় মা বলে ডাক দিল। মা তখন রান্নাঘরে কাজ করছিলেন। আপার গলা শুনে ছুটে এসে মা বললেন, কে? হিলু এসেছিস? মা, শফিক আমাকে তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছে। আমি নাকি পুরনো আসবাবপত্রের মতো ফেলনা। আজও তাকে বাবা ডাক শোনাতে পারিনি। মা কিছু বললেন না। কাঁদতে কাঁদতে আপাকে জড়িয়ে ধরলেন। বাবা বরাবর প্রচণ্ড জেদি মানুষ, কথার নড়চড় হয় না। আপা যেদিন শফিক ভাইয়ের হাত ধরে চলে গিয়েছিল, সেদিন উঠানে দাঁড়িয়ে বাবা শপথ করলেন, আমার একটা মেয়ে, দিলওয়ারা ইয়াসমিন নামে কোনো মেয়ে নেই আমার। যে ছিল সে মরে গেছে। সেদিনের পর থেকে বাবার কাছে কেউ আপার প্রসঙ্গে কিছু বলতে যেত না। মা কিছু বললে কড়া গলায় বলতো, পদ্ম, তুমি তো জানো আমার একটা মেয়ে। অতি উত্তরে মা কিছু বলতো না। আসলে মুখ লুকিয়ে চলে আসতো। আমি শুধু নীরব দর্শকের মতো সবকিছু দেখতাম। বলার মতো কিছুই খুঁজে পেতাম না। আপার পালিয়ে বিয়ে করার আমাদের অনেক লোকের টিটকারি শুনতে হয়েছে। বাবা অনেক অপমানিত হয়েছে। আপা চাইলে মা বাবাকে বুঝিয়ে বলতে পারতো, কিন্তু কিছুই বলেননি তিনি। নিজেই সিদ্ধান্ত নিয়েছে, জানানোর প্রয়োজন মনে করেনি। সেদিন থেকে আপা বাড়িতে থাকা শুরু করলো। সিদ্ধান্ত হয়েছিল ২ বোন একসাথে থাকবো, কিন্তু আপা একা থাকতে চায়। কেউ আর কথা বাড়ায়নি। আপা সারাদিন চুপচাপ থাকতো। কারো সাথে তেমন কথা বলতো না। মাঝে মধ্যে মায়ের কোলের ওপর শুয়ে থাকতো। মা পরম যত্নে কপালে হাত বুলিয়ে দিতেন। বিকালে আকাশ বড্ড সুন্দর লাগে আমার। ১ কাপ চা হাতে ছাদের কোণায় বসে আছি। শীতল বাতাসে চুল উড়ছে। পিছন থেকে বলল, বোন। পিছন তাকিয়ে দেখি আপা দাঁড়িয়ে আছে। বাড়িতে আসার পর এই প্রথম আপা নিজে থেকে আমার কাছে এসেছে। আরে আপা, তুমি? তুমি তো আমার সাথে কথাই বলো না। কথা বলতে ইচ্ছে করে না রে বোন। তোকে একটা জিনিস দিতে এসেছি। কি দিতে এসেছো? আচ্ছা, তুমি আমার পাশে একটু বসো তো। আপা ধীর পায়ে হেঁটে আমার পাশে বসলো। আলতো করে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমার মতো মা বাবাকে কষ্ট দিস না। বাবা তোকে খুব বেশি ভালোবাসে। বাবা তোকেও খুব ভালোবাসে। বাবার স্বভাব তো তুমি জানো। জানি বাবার ভালোবাসার অভিমানের ধুলো পড়েছে। বছরের পর বছর গিয়ে সেই ধুলো এখন পাহাড় সমান। তুমি বাবার সাথে কথা বলে দেখো, দেখবে কোথাও ধুলো নেই। একদম নিঘাত ভালোবাসা। বলবো, তোকে তো জিনিসটা দেওয়াই হলো না। এই নে। আমার হাতে একটা ডায়েরি দিয়ে আপা হাত দুইটা কিছু সময় চেপে ধরে রইল। ২ বোনের চোখের কোণে স্পষ্ট পানি দেখা যাচ্ছে। কিসের অশ্রু ঠিক জানি না। আপার বুকের ভেতর মুখ লুকিয়ে বসে রইলাম। বড় বোনের গায়ে নাকি মায়ের গন্ধ লেগে থাকে। অনুভব করার চেষ্টা করি। বোধহয় রাত ১১টা হবে। পড়া শেষে শুয়ে পড়ব। বড্ড পানির তৃষ্ণা পেয়েছে। ঘরে পানি নেই। খাবার ঘর থেকে পানি আনতে হবে। একটা চাপা কান্নার শব্দ ভেসে আসছে। যতই সামনে যাচ্ছি, শব্দ তীব্র হচ্ছে। খাবার ঘরের একটা চেয়ারে আব্বা বসে আছে। আপা চেয়ারের নিচে বসে আব্বার হাত ধরে কাঁদছে। খেয়াল করে দেখলাম আব্বার চোখ দুটো কঠিন। বোধহয় পানি শুকিয়ে গেছে। বিরক্ত করতে হলো না। ধীর পায়ে হেঁটে ঘরে চলে এলাম।
সকালে ঘুম ভাঙল মায়ের চিৎকারে। আপা নাকি ফ্যানের সাথে ঝুলে আছে, চারদিকে কান্নার রোল। আপার লাশ নামাতে পুলিশকে খবর দেওয়া হয়েছে। বাড়ি ভর্তি মানুষ, সবার মুখে কথা লেগে আছে। কথার ফিসফিস শব্দের সাথে কান্নার রোল মিশে অদ্ভুত শোনায়। আমি কিছু মনে করার চেষ্টা করছি। এক যুগ আগে এমনই বাড়িতে ভিড় লেগেছিল। আপার পালিয়ে যাওয়ার খবরে পুরো গ্রাম আমাদের বাড়িতে উপস্থিত ছিল। সেদিন আপা ছিল না। আজ তার দেহ প্রাণ নেই। আমার গভীর বাবা আপার লাশের পাশে বসে বাচ্চাদের মতো কাঁদছে। ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্নারত বাবার দিকে অনেকে তাকিয়ে আছে। কারো দৃষ্টিতে সহানুভূতি, কারো দৃষ্টিতে করুণা, কারো দৃষ্টিতে স্তব্ধ চোখের ভাষা পড়া যায় না। সবার অলক্ষ্য নিজের ঘরে এলাম। চিট কেটে লাগিয়ে ডায়েরি হাতে দাঁড়িয়ে সম্পূর্ণ ডায়েরি জুড়ে ছাপা অক্ষরের মতো সারিবদ্ধ কিছু লেখা। অশ্রুসিক্ত চোখে স্পষ্ট পড়া যাচ্ছে না, শুধু বুঝতে পারছি আপার হাতের লেখা খুব বেশি সুন্দর ছিল। বইয়ের মতো সাজানো ছাপা হরফ। কেউ আমার নাম ধরে ডাকছে, স্পষ্ট শুনতে পাচ্ছি। আপার লাশ নিয়ে যাব, কাটাছেঁড়া করার পর ফেরত দিবে। জানাজাও হবে না। কি অদ্ভুত জীবন মেয়েটার। আপা মারা গেছে বেশ কয়েকদিন হলো। আজ শহরের নামকরা একজন গাইনি চিকিৎসকের কাছে গিয়েছিলাম, কোনো সমস্যা নিয়ে নয়, বরং ওনার সাথে দেখা করতে। মায়ের খুব পুরনো বান্ধবী। এক দম্পতি বাচ্চা নষ্ট করতে এসেছে। অভদ্রতা দেখিয়ে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু লাভ হলো না। যে শহরে বাচ্চাবিহীন এক রমণী আত্মহত্যা করে, সেই শহরে কেউ নিষ্পাপ প্রাণকে হত্যা করে। কেউ না পাওয়ার জন্য হাহাকার করে, কেউ পেয়েও ফেলে দেয়। বহুদিন পর আপার ডায়েরি হাতে বসে আছি। ডায়েরিতে লেখা কথাগুলো জানা হয়নি, পড়তে গেলেই চোখ ঝাপসা হয়ে আসে। তবুও আমি জানতে চাই কি লেখা আছে এখানে। কত না জানা কষ্ট লুকিয়ে আছে প্রতিটি পাতার ভাঁজে। আমি জানতে চাই কি লেখা আছে। এই বলে ওনার ঘটনাটি শেষ করলেন। ঘটনাটি শুনে একটি করে কমেন্ট করবেন। ঘটনা পাঠাতে চাইলে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।